কৃষ্ণনগর লোকসভা নির্বাচন খুব সামনেই এবং সেই ভোটের সাধারণ মানুষের যেমন প্রতিক্রিয়া পাচ্ছি এই মুহূর্তে আমার কাছে আমার প্রিয় প্রার্থী SM সাদি CPIMM এবং কংগ্রেস সমর্থিত। প্রথমেই কিভাবে প্রচার করছেন? আমাদের প্রচার তো শুরু হয়েছে। আমরা নিবিড় প্রচার বুথের অভ্যন্তরে সর্বস্তরের মানুষের মধ্যে আমরা জনসংযোগ কর্মসূচির মধ্যে দিয়ে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। এই লোকসভা কেন্দ্রের অভ্যন্তরে মানুষের উন্নয়ন সহ বহুবিধ অন্যায় অবিচারের কথা, কৃষক, অসংগঠিত শ্রমিক, ক্ষেতমজুর, বঞ্চিত ছাত্র যুব মেধা সম্পন্ন আমাদের যে সমস্ত ছেলেরা মেয়েরা ঘুষ দিতে না পেরে চাকরি পায়নি, তাদের সঙ্গে বিভিন্ন স্তরে মত বিনিময় হচ্ছে। বিভিন্নভাবে তাদের দিক থেকে তারা এগিয়ে আসছেন আমাদের কাছে। নিজের পরিস্থিতিতে বেকার যুবকরাও এগিয়ে আসছেন, শ্রমিকরা এগিয়ে আসছেন। এদের মধ্যে আমরা নিবিড় প্রচারের মধ্যে রয়েছি মানুষের সঙ্গে। আপনার কাছে যাব 2011 সালে আপনি বিধানসভা নির্বাচনে নির্বাচিত হয়েছে, একটা পরিবর্তন হয়েছে, অন্য দল এসছে, তাদের কর্মসূচি বা সেই সম্পর্কে তো আমরা সবাই জানি এবং আপনি প্রথমেই সেই বিষয়টাও তুললেন। কিন্তু এবারে আপনাদের ভাবনা কি থাকবে? এবং CPIM বা যুব একটা সংগঠন সবসময় অগ্রণী, মানে তা সংগঠিত একটা দল, এই সময়ে আপনারা তাদের কাজ সাথে নিয়ে কিভাবে এগোচ্ছেন? প্রথমত 11 সালের পর থেকে আজ পর্যন্ত যদি রাজ্যের দিকে তাকিয়ে দেখেন, কর্মসংস্থান বলে কিছু নেই, কোনো ভারী শিল্প তৈরি হয়নি। ফলে আমাদের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে হাজার হাজার ছেলে তারা পরিযায়ী শ্রমিক, মাইগ্রেন্ট ওয়ার্কার। রাজ্যে কোনো ভারী শিল্প না হওয়ার ফলে শিল্প নির্ভর এবং শিল্পকে ভিত্তি করে অনুসারী শিল্প না থাকায় ব্যাপক কর্মহীনতা তৈরি হয়েছে। আমরা যা দেখছি, লক্ষ্য করছি এই সময়কালের মধ্যে, দুই, যে রাজ্যে কৃষি এবং কৃষি ব্যবস্থা আজকে ভয়ঙ্কর সংকটের মুখে। কৃষকরা আত্মহত্যা করেছে, কখনো ঘটেনি পশ্চিমবাংলাতে। কৃষকরা আত্মহত্যা করছে, ফসলের দাম নেই। এগুলো আমাদের প্রচারের একটা বড় বিষয়। আমরা প্রচারের মধ্যে এগুলো মানুষের জীবন জীবিকার প্রচারের সঙ্গে এগুলো যুক্ত। বহু অংশের মানুষ তারা কর্মহীনতার মধ্যে চলে যাচ্ছে। রাজ্যের সরকার কোনো কিছু ভূমিকা নেয়নি। 14 সালের পরে বিজেপি দিল্লিতে এসেছে। তারা যেসব কথা বলেছিল, কালো টাকা ফেরত নিয়ে আসবে, সব ঘরে চাকরি দেবে, সবকা সাথ সবকা বিকাশ হবে, বিকাশ তো হয়নি। আমাদের দেশের মানুষ আরো গরিব হয়েছে, মূল্যবৃদ্ধি অস্বাভাবিক বেড়ে গেছে। মূল্যবৃদ্ধি রোধ করবে বলেছিল, কৃষকরা দিল্লির রাস্তায় বসে রয়েছে। দেশের যে সমস্ত লাভজনক রাষ্ট্রায়ত্ত শিল্প, ব্যাংক, বিমা, ইস্পাত, কয়লা বেসরকারীকরণ হচ্ছে, রেল বেসরকারীকরণ হচ্ছে, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বেসরকারীকরণ হচ্ছে, কর্পোরেটদের জন্য দরজা খুলে দেওয়া হয়েছে, কর্পোরেটরা মুনাফা করছে। আর কোভিড পিরিয়ডে আমাদের দেশের মানুষ সর্বশান্ত হয়ে গেছে। এই কথাও আমরা বলছি। আমরা বলেছি যে দুই দল, যারা রাজ্যে তৃণমূল কংগ্রেস আর RSS পরিচালিত বিজেপি, এই দুই দলই হচ্ছে কর্পোরেটে নিয়ন্ত্রিত। সর্বশেষে আপনি দেখেছেন যে এই ইলেকশন বন্ডের টাকা, যে কোম্পানি লালবাতি জ্বলে গেছে সে কোম্পানিও ইলেকশন বন্ডে টাকা দিয়েছেন। যার পুঁজি 10 কোটি টাকা নয়, সেও 135 কোটি টাকা দিয়েছেন। যে সমস্ত ওষুধ কোম্পানি জীবনদায়ী, তারা এই সমস্ত টাকা বিজেপিকে দিয়ে কোটি কোটি টাকা মুনাফা করেছে। এবং ভারতবর্ষে দেখেছেন সবচেয়ে বেশি টাকা নিয়েছে এই বিজেপি, ভারতীয় জনতা পার্টি, প্রায় 6000 কোটি টাকার উপরে। আর আঞ্চলিক দল হিসাবে রাজ্যের তৃণমূল কংগ্রেস। যা প্রতিবাদ করেছে কে, বিরোধিতা করেছে কে, CPIM। কোর্টে গেছে কে, সুপ্রিম কোর্টে গেছে কে, CPIM। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাকে ইলেকশন কমিশনের মাধ্যমে সমস্ত কিছু
কারা কারা এই ইলেকশন বন্ডের টাকা নিয়েছে প্রকাশ করতে বাধ্য করেছে কে? সিপিআইএম। এবং সিপিআইএম একমাত্র রাজনৈতিক দল ভারতবর্ষে যে কোনো টাকা নেয়নি। আমি কথাগুলো তুললাম কেন? যে রাজ্য এবং দিল্লি এই দুটি দল, যারা তৃণমূল এবং বিজেপি, পরস্পরের সঙ্গে যে বোঝাপড়া করেছে, এটিম আর বেটিম, এই দুটোই হচ্ছে কর্পোরেটের দল। স্বভাবতই তাদের যে নীতিগুলো আমাদের রাজ্যে এবং দিল্লিতে, তা হচ্ছে সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের, সমস্ত অংশের মানুষের বিরোধী। এবং রাজ্যের যে দুর্নীতিটা হয়েছে, যে শিক্ষাতে যে নিয়োগ, মন্ত্রী জেলে রয়েছে, শিক্ষামন্ত্রী, আমাদের পলাশীপাড়ার বিধায়ক জেলে রয়েছে সপরিবারে, লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন, শিক্ষা মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছেন। এ কখনো হয়নি আমাদের রাজ্যে। এরকম গন্ডায় গন্ডায় মন্ত্রী এমপি সব জেলের মধ্যে রয়েছে। এর বিরুদ্ধে আমাদের প্রচার চলছে। আমাদের আপনার প্রসঙ্গতেই মানে এই যে দুটো দলকে অনেকেই বলেন যে একটা সেটিং, মানে যে সেটা লোকসভায় হোক বা যে কোনো ক্ষেত্র থেকে, এটা আপনাদের ক্ষেত্রে কতটা? অবশ্যই সেটিং তো বটেই। এই যে ধরুন, এই দুর্নীতির কথা বলতে গিয়ে আপনারা দেখেছেন যে শুধু তো এমএলএ এমপিরা পর্যন্ত ঘুষ খাচ্ছে, এমপিদের হচ্ছে সংসদ থেকে বহিষ্কার হয়ে যাচ্ছে, এবং আমাদের দেশের লোক আদালত এমপি সম্পর্কে তদন্তের নির্দেশ দিয়েছে। একটা বিষয় আপনারা লক্ষ্য করছেন সেটা। আর সেটিং মানেটা কি? সেটিং মানে আমাদের রাজ্যে প্রথম বিজেপি এবং তৃণমূল কংগ্রেস নির্বাচনী জোট করেছে। এই লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জিতেছিল নির্বাচনী জোট, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একসঙ্গে। এগুলো তো ভুলে গেলে হবে না। সেদিন থেকে সেটিং হয়েছে। আরএসএস এরই দুটো টিম, আরএসএস এরই দুটো রাজনৈতিক দল, এ টিম আর বি টিম। গোডাউন তো এক জায়গায়, গোডাউন একটা, দুটো শোরুম, একটা আরএসএস, একটা টিএমসি। তারা দেখছেন না, ওদের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। 3 জন বিজেপির বর্তমানে বিধায়ক, তাদের নাম রয়েছে ওই ইয়েতে। 42টা আসন যেটা মমতা ব্যানার্জি ঘোষণা করেছে, তার মধ্যে একটা আমাদের নদিয়ার আছে, মুকুটমণি অধিকারী। অনেক দেয়ালেও লেখা আছে মুকুটমণি অধিকারীকে পদ্মচিহ্নে ভোট দিন। এবার মুকুটমণি অধিকারীকে বিজেপিতে ভোট দিন, তৃণমূলে ভোট দিন। আলাদা কিছু নাকি এরা? কে মুকুল রায়, কে শুভেন্দু অধিকারী, কি তার পরিচয়? আর সেটিংটা তো হচ্ছে, ভাইপো ভাইরা কেন? অপরাধ কম না? রিসেন্ট বাউন্ড কি বলছে? সোনা কেলেঙ্কারি কি বলছে? সব ভাইপো পিসি মোদি, সব সেটিং চলছে। এই কেন্দ্রে মানুষ বুঝছেন, যেন মানুষকে ভয় দেখানোর চেষ্টা চলছে। ভয় পেয়ে গেছে। দেখেছেন, এখানে এসেছিল দুবুলিয়াতে, উনি বলে গেছেন, ভয় পেয়ে গিয়ে সব কথা বলছেন। নিশ্চিত পরাজয় জেনেই এসব কথা মানুষকে বিভাজন করতে চাইছেন। কিন্তু মানুষ, রুটি রুজির মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত সাধারণ মানুষ, তারা ঠিক তাদের যে জায়গা, যোগ্য জবাব তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে দেবে। সরাসরি কৃষ্ণনগর কেন্দ্র নিয়ে আসি। দীর্ঘদিন আপনি রাজনীতিতে আছেন এবং কৃষ্ণনগর শহর এবং কৃষ্ণনগর লোকসভাটা আপনার কাছে ভীষণ আয়ত্তে। মানে অন্য প্রার্থীদের থেকে এই বিষয়ে আপনি অনেকটা এগিয়ে, সংগঠনের দিক থেকে হোক বা কৃষ্ণনগরের যে বিষয়গুলো আপনার কাছে, মানে এই শহরের জন্য কি কি বিষয় আগামীর জন্য বার্তা দেবে, মানে কি কি কাজ? এই কেন্দ্রের নাম হচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। কৃষ্ণনগর মানে হচ্ছে আন্দোলনের শহর। কৃষ্ণনগর মানে হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধিতার শহর। এই শহর, এই জেলায় বহু ব্রিটিশ বিরোধী লড়াই হয়েছে। নদিয়া জেলাতে নীলবিদ্রোহ হয়েছে ব্রিটিশের বিরুদ্ধে। নদিয়া জেলাতে অনেক, এই শহরে স্বাধীনতা সংগ্রামী জন্ম হয়েছে। একটা একটু করে নাম করা যায় সব, যাদের কেমন প্রণম্য। এই কেন্দ্রে অনেক কিছু করার আছে। এই কেন্দ্রে ধরুন, যদি বড় দাবি আমরা করি, কৃষ্ণনগর করিমপুর রেল লাইন, এগুলো তো খুব জরুরি। চাপড়া, চট্ট, করিমপুরের মানুষ এখন রেল লাইন দেখলো না। এটা সংস্কৃতির শহর, কৃষ্টি সংস্কৃতির শহর। এই শহরে আরো বড় একটা অডিটোরিয়াম। আমাদের জেলার অনেক ক্রীড়াবিদ আন্তর্জাতিক স্তরে নাম করেছে। আমি একবার উদ্যোগ নিয়েছিলাম, সাংসদ তহবিলে টাকা দিয়ে কৃষ্ণনগর সরকারি কলেজের মাঠে
400 মিটার্স একটা সিন্ডার ট্র্যাক করার পরিকল্পনা। আর আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে, দূর থেকে, আমি জানি আমাদের প্রায় দেওয়ার নদী পার হয়ে চকবিহারি থেকেও অনেক মেয়ে, আমাদের ঘরের সব সন্তান, যুবক যুবতী তারা খেলতে আসে। তাদের জন্য থাকার জায়গা, একটু চেঞ্জ রুম, টয়লেট করার একটা উদ্যোগ আমি নিয়েছিলাম। তখন তৃণমূল বিজেপি বাধা দিয়েছিল। আমি কৃষ্ণনগর নগরবাসীর কাছে আবেদন করব, বাধা দিয়েছিল তারা, কিন্তু ওই কাজটাকে সম্পন্ন করেনি। আজকে একটা ভগ্নদশায় পরিণত হয়েছে। আমার স্বপ্নের মধ্যে আছে যে আমাদের শহরবাসী, নগরবাসীকে এটাকে সুন্দর একটা খেলা উপযোগী, বা যারা হাঁটছেন সকালে বিকালে, ইভিনিং ওয়াক, মর্নিং ওয়াক, তাদের উপযোগী একটা পরিবেশ এবং পরিকাঠামোটাকে যা তৃণমূল বিজেপি যৌথ ভাবে একদম ষড়যন্ত্রমূলক ভাবে আটকে দিয়েছিল, সেটাকে পাবে। দুটো ফ্লাইওভার আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে। অসংখ্য ফ্লাইওভার আছে, তার একটা কৃষ্ণনগর বেলডাঙ্গা, একটা বেসরকারিতে দেখবেন হাসপাতালে যাওয়ার পথে ওদিকে একটা বিস্তীর্ণ এলাকা, বেসরকারিতে দুটো গেট আছে খুব বড় বড়। এরকম যেগুলো ফ্লাইওভার আছে, যেগুলো নিয়ে বিশেষ হাসপাতাল উপযোগী, মেন জায়গা, গ্রামগুলোর সঙ্গে যোগাযোগ করবার ক্ষেত্রে দ্রুত দরকার, এগুলোকে পার্লামেন্টে আনা দরকার। এগুলোকে দিয়ে লড়াই সংগ্রাম হওয়া উচিত বলে আমি মনে করি। আমাদের কৃষি প্রধান এলাকা, কৃষকদের স্বার্থে হিমঘর, বিশেষ করে আমার এই লোকসভা কেন্দ্রে খুব বড় ধরনের কোনো হিমঘর নেই। অবশ্য আমাদের এখানে ফুল চাষ হচ্ছে, আমাদের এখানে আলু চাষ হয়, আমাদের এখানে পান চাষ হয়, পেয়ারা চাষ হচ্ছে, সবজি চাষ বেড়ে গেছে। সবজি সংরক্ষণের জায়গা না থাকার ফলে কৃষকরা দাম না পেয়ে সবজি নষ্ট করে দিতে বাধ্য হয়। অর্থাৎ গ্রাম থেকে সবজি নিয়ে এসে আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার যে ভাড়া, সেই ভাড়া না ওঠার ফলে তাহলে এগুলোকে যদি সংরক্ষণ থাকে, তাহলে বাজার অনুযায়ী সে দাম পেতে পারে। আমাদের পরিযায়ী শ্রমিকদের জন্য, যারা পরিযায়ী শ্রমিক, কি ভাবে তারা রাষ্ট্র নির্মাণ করছে, তাদের উপার্জিত টাকা এই রাজ্যে আসছে, কিন্তু তৃণমূলের সরকার, বিজেপি সরকার এদের জন্য কিচ্ছু করলো না। আমাদের মুখ্যমন্ত্রী এই পরিযায়ী শ্রমিকদের কটাক্ষ করলেন ওই কোভিডের সময়, যে করোনা এক্সপ্রেস। ভাবুন, যখন ছেলেরা আমাদের বাইরে আটকে পড়ে রয়েছে, ঘরে ফিরতে চাইছে, পরিবারের কাছে ফিরতে চাইছে, আত্মীয় স্বজনের কাছে ফিরতে চাইছে, মুখ্যমন্ত্রী ট্রেনের ব্যবস্থা করলেন না, গাড়ির ব্যবস্থা করলেন না। যখন আমরা মামলা মোকদ্দমা করে কোর্ট থেকে অর্ডার নিয়ে একেবারে ট্রেনের ব্যবস্থা হলো, তখন উনি কটাক্ষ করলেন করোনা এক্সপ্রেস। আমরা এই পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্যের পরিকাঠামো এমন করা দরকার, রাজ্যে শিল্প চাই। শিল্প হলে ঘরের ছেলে ঘরে কাজ করবে, মেধা সম্পন্ন ছেলে মেয়েরা ঘরে কাজ পাবে। আমাদের লড়াইটা সর্বাত্মক দুর্নীতি। যেভাবে রাজ্যে 11 সালের পর থেকে দুর্নীতি, মন্ত্রী বান্ধবী সহ জেলে, এমএলএ জেলে, এমপি ঘুষের দায়ে হচ্ছে সংসদ থেকে বহিষ্কার। দুর্নীতিটা আর রাজনীতিটা যেন সাধারণ মানুষের কাছে এমন করে বোঝানো হচ্ছে যে সমর্থক, তা তো নয়। রাজনীতি মানে মানুষের কাজ করা, শ্রমজীবী মানুষের কাজ করা, এলাকার মানুষের কাজ করা, সমাজের কাজ করা, রাষ্ট্রের কাজ করা। এমন এমন আইন তৈরি করতে হবে যা আমাদের সব অংশের মানুষকে তার স্বার্থবাহী আইন তৈরি করা হয়, কোনো অংশ যেন তার দ্বারা আক্রান্ত না হয়। সেখানে যারা আইন রচনাকারী, যে দায়িত্ব মানুষ দিল, তারা আইন ভঙ্গ করে, তারা বেআইনি কাজ করে, তারা কোটি কোটি টাকা উপার্জন করছে। মেধা সম্পন্ন ছেলে মেয়েরা স্কুল কলেজ থেকে পাশ করেছে, বিশ্ববিদ্যালয়কে তারা ঘুষ দিয়ে না পারার ফলে তারা বাইরে। আর যারা শূন্য খাতা জমা দিল, কিচ্ছু লিখলো না, তারা চাকরিতে জয়েন করবে, শিক্ষকতা করবে। সব দেখেছেন কিভাবে আন্দোলন চলছে। সেজন্য আমরা চাই যে এই দুর্নীতি বন্ধ করতে হবে। একদম পঞ্চায়েত থেকে যেভাবে লুট হয়েছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, পৌরসভার ভোট লুট হয়েছে, এর বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে একটা সর্বাত্মক লড়াই আমাদের জারি আছে, এখনো জারি আছে। সবাইকে সঙ্গে নিয়ে, একার কাজ না। আমার এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে সব অংশের মানুষকে যে দুর্নীতিগ্রস্তদের পরাস্ত করো, আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত দল তৃণমূল এবং বিজেপি বড় লোকদের দল, কর্পোরেট নিয়ন্ত্রিত দল, এই দুই দলকে পরাস্ত করতে হবে। আমাদের ধরুন, আমি পরিবেশের উপরে কাজ করি, আমি একজন পরিবেশ কর্মী বটে, এটা আমি প্রচারে আমি না, একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করি। পরিবেশ তো দেখছেন কিভাবে আজকে গ্লোবাল ওয়ার্মিং এর মধ্যে দিয়ে সব জায়গায় বিজ্ঞানীরা সতর্ক করছে। পরিবেশ তো আমরা এই 11 বছরের পর থেকে গাছ যেভাবে কাটা হচ্ছে রাস্তার পাশে, জলাভূমি যেভাবে বন্ধ করা হচ্ছে, 15 মাটি দিয়ে বাড়াত করে বালি করে দিচ্ছে,
এগুলো বিচ্ছিন্ন না। কলকাতা কর্পোরেশনে যে বাড়ি ভেঙে পড়লো, কোথায়? গার্ডেন নিচে। কোনো বিচ্ছিন্ন না, সব পিছনে তৃণমূল আছে। এই যেখানে দেখবেন দুর্নীতি সেখানে তৃণমূল, যেখানে মাটি ভরাট হবে সেখানে তৃণমূল। এইসব দেখবেন সমস্ত বিল বাউন্ড পুকুর ভরাট করে ওরা প্রমোটারি করছে, সিন্ডিকেট রাজ। এগুলো বন্ধ করতে হবে। দূষণ হচ্ছে, সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। নদী দূষণ, এই যে আমাদের জলঙ্গি নদী, জলঙ্গি নদী মানে কি? জলঙ্গি নদী মানে নদীর পাশে কৃষক। এই প্রসঙ্গে আমি বলি, জলঙ্গি নিয়েও অনেকের অনেক বক্তব্য আছে। মানে জলঙ্গি নদী যেভাবে প্রবাহমান গতিপথ থেকে একেবারেই, আমি অঞ্জনা তো বাদই দিলাম, এটা কিন্তু কৃষ্ণনগরের মানুষের কাছে একটা অনুভূতির জায়গা। এই বিষয়টাও নিশ্চয়ই। অবশ্যই অঞ্জনা নদী নিয়ে রবীন্দ্রনাথের আপনারা জানেন কবিতা আছে, এটা বহমান ছিল। আজকে এগুলোকে তো ভালো করে সংস্কার হওয়া দরকার, এবং রাষ্ট্রকে ভূমিকা নিতে হবে। ঠিক যেরকম রাষ্ট্রকে ভূমিকা নিতে রাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিকে বলছে, দিল্লির এমপিদের দায়িত্ব আছে, বড় রাজ্য সরকারের দায়িত্ব আছে, কিন্তু দিল্লিরও দায়িত্ব রয়েছে। যেভাবে আজকে গঙ্গার ভাঙন হচ্ছে, যেভাবে আজকে জলঙ্গির ভাঙনের ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, শুধু কৃষকরা না, মৎস্যজীবীরা, পাশে যারা মৎস্যজীবীরা রয়েছে তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেক্ষেত্রে একজন এই কেন্দ্রের প্রার্থী হিসাবে তো অবশ্যই কিছু করার আছে। পার্লামেন্টের একজন মেম্বারদের এগুলো তো ভূমিকা নেওয়া উচিত, কাজের মধ্যে পড়ে। এগুলো কাজের মধ্যে পড়ে না যে কোষ্ঠের বিনিময়ে ঘুষ নেওয়া, এগুলো জনগণের সম্পর্কিত, জনজীবন সম্পর্কিত, সে কাজ আমরা করবো। একটু অন্য প্রশ্নে যায়, যদিও এটা সব মানে বামপন্থী একটা সংগঠিত দল, দীর্ঘদিনের দল, কিন্তু একটা জনসংযোগ বিচ্ছিন্ন একটা সময় হয়েছে, সেটা অন্য কারণ অনেক কিছু থাকতে পারে। কিন্তু এখন আপনি ভোটের প্রচারে গিয়ে কি দেখছেন? শোনেন, একসাথে আরো জুড়ে দিই, মানে জেতার বিষয়ে আপনি কতটা আত্মবিশ্বাস? যে ডেভেলপমেন্টের কথা বলছিলাম, আমাদের যে ধরুন তাঁত, আমাদের যে ধরুন কাঁসা পিতল শিল্প, ধর্মদা, মাটিয়ারি, আমি সবসময় যুক্ত। এদের যে মার্কারদের জীবন জানি, আমি ক্ষুদ্র ব্যবসায়ীদের যন্ত্রণা জানি। এগুলো নিয়ে যখন কথা বলতে যাচ্ছি, তারা আমাকে তো আপন লোক বলে মনে করছে, শুধু ভোট প্রার্থী হিসেবে দেখছে না। আমি তো শুধু ভোটের সময় গেছি তা না, মাটিয়ারিতে, ধর্মদাতে, ওখানকার যে সমস্ত শিল্পগুলো রয়েছে, ক্ষুদ্র শিল্প, এসব বহু দাবি আমি উত্থাপন করেছি। আমি যখন এমএলএ ছিলাম পলাশীপাড়া কেন্দ্রে, তখন বিধানসভায় আমি বিভিন্ন সময় এগুলো আমি উল্লেখ করেছি যে রাজ্যের সরকার আপনাকে ভূমিকা নিতে হবে। সেই লড়াই আছি, সেই লড়াইটাই আমার জনসংযোগ। এইভাবে আমি যখন বিভিন্ন জায়গায় যাচ্ছি, ক্ষেপমজুরের ধরুন আজকে 100 দিনের কাজ, তৃণমূল কংগ্রেস বলছে যে দিল্লি ক্ষেপমজুরদের 100 দিনের কাজের টাকা দেয়নি, বলছে কি, হ্যাঁ কিনা? মমতা ব্যানার্জি বলছে। তাহলে মমতা ব্যানার্জি কেন 100 দিনের কাজের টাকা দেয়নি বলে দিল্লির বিরুদ্ধে কেস করুক? আমরা আছি। কেন টাকা দেবেন? হকের টাকা, আমার ক্ষেতমজুরের গত কাটা পয়সা, সেই টাকা আটকে রাখার কোনো ক্ষমতা দিল্লির নেই। তাহলে মমতা ব্যানার্জি আপনি দিল্লি সরকারের বিরুদ্ধে কেস করুন। আপনি চোরদেরকে রক্ষা করবার জন্য, চোর যারা একদম যাদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ করেছে, তাদেরকে বাঁচানোর জন্য আমাদের রাজ্যের মানুষের টাকা নিয়ে আপনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন তাদেরকে বাঁচানোর জন্য। আর আপনি এই সমস্ত যারা আমাদের ক্ষেত মজুর, যারা কাজ করেছে, আপনি বলছেন দিল্লি টাকা আটকে রেখেছে, তাহলে সেই জন্য মামলা করুন। আদতে না, আদতে দিল্লি এবং রাজ্য, মোদী এবং মমতা, রাজ্যের সরকার এই টাকা লুট করেছে তৃণমূলের সমস্ত একদম পর্যায়ক্রমে নেতারা, একদম বুস্তর পর্যন্ত তৃণমূলের নেতারা। আর তার সঙ্গে হচ্ছে বায়া হচ্ছে বিজেপি, একসঙ্গে বিজেপি বিভিন্ন জায়গাতে প্রধান আছে। গ্রাম পঞ্চায়েত আলাদা কিছু না, বিজেপি গ্রাম পঞ্চায়েত আর তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের আলাদা কোনো চেহারা নেই, একই চেহারা। মানুষ দেখছে বলে এবারে নির্বাচনে আপনি যে কথাটা বললেন, যখন যাচ্ছি বিভিন্ন জায়গায় মানুষের কাছে অসম্ভব সাড়া পাওয়া যাচ্ছে, অসম্ভব। শুধু শ্রমজীবী মানুষ না, সাধারণ যারা এই প্রজন্মের ছেলে, আমাদের তরুণ, আমাদের ভবিষ্যৎ, কি তাদের সামনে কি স্বপ্ন দেখবে? সে কি স্বপ্ন দেখবে? কালকে দোকানে গেলাম, দোকানের নাম দিয়েছে স্বপ্ন পূরণ। আমি বললাম, তুমি দোকানের নাম স্বপ্ন পূরণ, স্বপ্ন কি পূরণ হবে? স্বপ্ন তো পূরণ হচ্ছে না, স্বপ্ন ভেঙে ছারখার করে দিল 11 সালের পর। তাহলে সেই ছেলেরাও কিন্তু আছে, মেয়েরা। আপনারা দেখেছেন উত্তম সর্দার আর শাহজাহান সন্দেশখালীতে, তাই তো? সন্দেশখালীতে উত্তম সর্দার, শাহজাহান শেখ, এরকম উত্তম সর্দার, শাহজাহান শেখ অসংখ্য তৃণমূলের এসব এলাকায় আছে।
মামলাটা তৈরি হচ্ছে বা প্রস্তুতি নিচ্ছে, তার প্রস্তুতি নিচ্ছে এই 11 সালের পর থেকে। এটাই তৃণমূলের সংস্কৃতি। সংস্কৃতি কেন? কারণ তৃণমূলের মুখ্যমন্ত্রী প্রথম দিনই বলেছিলেন 11 সালের পরে যখন পাঁচটিতে ঘটনা ঘটছে, ব্র্যান্ডের মা আমাদের একটা বাচ্চা আছে, তার উপর যখন শারীরিক নির্যাতন হলো, একটা মুখ্যমন্ত্রী মহিলা, আমরা তখন বিধানসভায় ছিলাম, আমরা চিৎকার করেছিলাম বিধানসভায়, আমরা দাবি জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে বিবৃতি দিতে হবে। উনি বললেন ছোট ঘটনা, বিধানসভায় কোনো বিবৃতি দেননি। বাইরে বললেন একটা মা নিগৃহীত হলেন, অত্যাচারিত হলেন, আর মহিলা মুখ্যমন্ত্রী তিনি বললেন এটা একটা ছোট ঘটনা। আমরা বিধানসভায় ছিলাম, আমরা সেদিকে চিৎকার চেঁচামেচি করেছিলাম, ওয়াকআউট করেছিলাম, আমরা সেদিকে মানে অধ্যক্ষকে ধরেছিলাম যে আপনাকে হোক বা মুখ্যমন্ত্রীকে বিবৃতি চাই। সে সাহস কিন্তু মমতা যায় বিধানসভায় দাঁড়িয়ে সেই বিবৃতি দিয়ে। আপনার কাছে আরেকটা প্রশ্ন, আমার এটা আপনি কিভাবে উত্তর দেবেন জানি না। আপনার বিরুদ্ধে যে দুজন প্রার্থী, দুজনই মহিলা প্রার্থী, সেক্ষেত্রে হয়তো বহিরাগত বলতে পারি তারা বা রাজপরিবার যাই হোক, আপনি তাদের কিভাবে কতটা প্রতিদ্বন্দ্বী ভাবছেন ভোটের ময়দানে? আমরা তো মহিলাদের সংরক্ষণের পক্ষে, এটা এই ব্যাপারে কোনো আমরা ওইভাবে দেখি না। আমরা চাই মহিলারা বেশি বেশি করে আসুক, রাজনীতিতে আসুক, সমাজনীতিতে আসুক, এবং আমরা পার্লামেন্টে অ্যাসেম্বলিতে জানেন যে এখন আমরাই দাবি করেছিলাম, এমনকি পঞ্চায়েত পর্যন্ত সংরক্ষণে। আর দ্বিতীয়ত দেখেন আমরা লড়াই করি, এটা লড়াইটা আমরা তো কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই করি না, নীতির বিরুদ্ধে লড়াই, নীতিকে সামনে রেখে আমরা লড়াই করি। তা যে দলে আছে সে দলের নীতি, এটা ভারতীয় জনতা পার্টি। এই নীতি দেখেন, কর্পোরেটের নীতি, আদানিদের নীতি, আম্বানিদের নীতি, ভারতবর্ষের যে বাজেট, সে বাজেট তৈরি হয় আদানিদের নির্দেশে। এখান থেকে নীরব মোদীরা কালো টাকা নিয়ে পালিয়ে যায়, বিজয় মালিয়ারা কালো টাকা নিয়ে পালিয়ে যায়, প্রধানমন্ত্রী বলে কালো টাকা ফেরত আনবো, ঠিক আছে? প্রধানমন্ত্রী বলছিল 14 সালে কালো টাকা ফেরত নিয়ে আসবো, আসেনি, কারণ ওদের স্বার্থ রক্ষা করে। আগে বলেছি ইলেকশন বন্ডের টাকা নিয়েছে। তাহলে রাজনৈতিক দলের নীতিটার বিরুদ্ধে আমাদের, সেই নীতির পক্ষে যে তার বিরুদ্ধেই আমাদের লড়াই। কিন্তু নীতি হিসেবে কেমন কি না কি আমার কাছে সেটা রিলেভেন্ট পয়েন্ট নাই। তবে হ্যাঁ, যে যেখানে থাকবে তার যে পদ, সে পদের মর্যাদা নিয়ে, তার দায়ী দায়িত্ব নিয়ে, সেই পদকে সামনে রেখে মানুষের, সেক্ষেত্রে এখানে যারা দাঁড়িয়েছেন তাদের বিরুদ্ধে তো যা আপনারা শুনছেন, দেখছেন, সব বুঝছেন। আমি সে কথাগুলোই বলছি, তৃণমূল সম্পর্কে যে কথাটা বলেছি, আবার মস্ত চোর, একেবারে কালীঘাট থেকে শুরু করে নিচ পর্যন্ত, পঞ্চায়েত পর্যন্ত সর্বত্রই দুর্নীতি। আমি এই দুর্নীতির কথাটা ঘরে ঘরে, সব ঘরে ঘরে গিয়ে তৃণমূলের দুর্নীতি, দুর্নীতির ইস্যু, দুর্নীতির যন্ত্রণা, মানুষ এতে বাঁচতে চাইছে। আবার শুধু তৃণমূলের দুর্নীতি না, বিজেপিরও ঘটনা কম না, প্রচুর ঘটনা, পরপর ইলেকশন বন্ডের ঘটনা। ইলেকশন বন্ডটা যাতে প্রকাশ না হয়, আটকানোর চেষ্টা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আপনারা জানেন, বার কাউন্সিলের সভাপতিকে দিয়ে কার্যত কিছুটা থ্রেট করা হয়েছে যে আপনি কোথায় যাবেন না, সব হচ্ছে কাউকে বেরোচ্ছে। অর্থাৎ ভারতবর্ষের গণতন্ত্রের যে পিলার, তার একটা তো হচ্ছে বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থাকে আক্রান্ত করছে পরিচালিত বিজেপি। সংবিধানটাকে তারা আক্রমণ করতে চাইছে। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যে সংবিধান তৈরি করেছেন, যার অন্তরাত্ম হচ্ছে যে ধর্মনিরপেক্ষতা, জাত পাত, বর্ণান্ধতা, এসবের বিরুদ্ধে আমাদের দেশের অভ্যন্তরে যে আপনার কি বলতে পারবেন অসহিষ্ণুতা রয়েছে, সেটা কাটিয়ে তোলার লক্ষ্যে কিন্তু ওই সেকুলারিজম, সব ধর্ম নিরপেক্ষ সংবিধান আমাদের বিজেপি সেটাকে আক্রমণ করছে। তবে ঈশ্বরের পক্ষে ওনারা, আমরা আমাদের বিরুদ্ধে। তৃণমূলের দুর্নীতি, সেগুলি যে থাকবে তার বিরুদ্ধে। তৃণমূলের এমএলএ চুরি করেছে, সব পরিবার জেলে রয়েছে, পলিসি পালন, বুঝলেন না? পলিসি পালন এমএলএ কি সব পরিবারে, তা কি করবেন? চোরকে চোর বলতে হবে। তার বিরুদ্ধে মানুষ কখনো শুভ অশুভের লড়াই, অশুভের পক্ষে কেউ থাকে? শুভের পক্ষে থাকে, সত্যের পক্ষে থাকে, ন্যায়ের পক্ষে থাকে এবং দুর্নীতির বিরুদ্ধে থাকে, সে লড়াই চলবে। এতো তা আপনি দেখছেন যে যা হচ্ছে। প্রার্থী হিসাবে আমি আমার কথা বলছি, আমি চাইবো ওনার সঙ্গে সকলের আমার পরিচয় নেই, কিন্তু আমি ওসব কথা ওইভাবে লক্ষ্য করি না। আমি মনে করি নীতির লড়াইয়ে আমাদের যে ভবিষ্যৎ, আমি বলেছি সব জায়গায় বলছি, দল মত নির্বিশেষে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষ এ আগে ভুল করেছেন, গত নির্বাচনে ভুল করেছেন, বন্ধু চিনতে ভুল করেছেন, হয়তো ভুল পথে চলে গেছেন,
ভুল জায়গায় সমর্থন করেছেন। এই নির্বাচনে আসুন। দ্বিতীয়, বামপন্থীরা হচ্ছে বিকল্প। বাম কংগ্রেস আজকে যে আমাদের সমঝোতা হয়েছে এটা বিকল্প, না বিজেপি না তৃণমূল। এই বাম কংগ্রেস যে মঞ্চটা হচ্ছে বিকল্প বিকল্প মঞ্চ। ভারতবর্ষ এই বিকল্প মঞ্চ তৈরি হয়েছে, ইন্ডিয়া তৈরি হয়েছে, যেটাকে ভাঙবার চেষ্টা করার জন্য এজেন্ট হিসাবে উনি মানে কে কালীঘাট চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি। পরে উনি ওই ট্রেন ছেড়ে দিয়েছেন, নেমে গেছেন। ওনাকে কেউ বারণ করেনি ট্রেন থেকে নাম, উনি নিজে নিজেই ছেড়ে দিয়েছেন। উনি বুঝেছেন তাহলে এই যে ইন্ডিয়া যে মঞ্চ তৈরি হয়েছে সারা দেশে, আর আমাদের রাজ্যের বামফ্রন্ট এবং ভারতের জাতীয় কংগ্রেস, এটি হচ্ছে বিকল্প। আমরা সবাইকে বলবো বিকল্প শক্তিকে আপনারা জয়যুক্ত করুন, এই বিকল্প শক্তির পাশে দাঁড়ান, এই বিকল্প শক্তিকে সমর্থন করুন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। অসংখ্য ধন্যবাদ জানাই। শুধু একটা বিষয় সংযোজিত করছি, আমরা এই মুহূর্তে যেখানে বসে আছি এইখানে সিপিআইএম পার্টি অফিসে যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু প্রত্যেকে এসছেন, এই সেই সময়ের কথা তো কিছু মনে হয়? অবশ্যই। আমরা তো ধরুন আমরা আমাদের এই সমস্ত বরণীয় স্মরণীয় নেতাদের পথ ধরেই চলি। আমাদের পরিবারও দেখবেন আমরা আমাদের দাদু, তার বাবা এই পথ ধরেই চলি। এখনকার প্রজন্ম আর আজকে এরা আমাদের নেতা, এদের পথ ধরেই আমরা পথ চলা শিখেছি। আমার রাজনৈতিক জীবনে আমি ছাত্র আন্দোলন, কৃষক আন্দোলন, এখন বর্তমানে ট্রেড ইউনিয়ন আন্দোলন করছি, শ্রমিক আন্দোলন। আপনি যাদের নাম বললেন, আপনাদের জেলার এই মুহূর্তে মনে পড়ছে যে স্বাধীনতার সংগ্রামী অমিতেন্দ্র মুখার্জি, আমার মনে পড়ছে কৃষক আন্দোলনের অবিস্মরণীয় নেতা আমাদের জেলার মানবেন্দ্র মহান্তর কথা, আমাদের পার্টির সম্পাদক ছিলেন সমরেন্দ্রনাথ সান্যাল, মোটর সান্যালের কথা, শাহাবুদ্দিন মন্ডলের কথা, হিন্দু ভৌমিকের কথা, আমাদের সদেবী বসুর কথা, শ্রমিক এদের কথা মনে পড়ে। এদের কাছে আমরা কাজ শিখেছি যে সারা জীবন সততার সঙ্গে ন্যায়ের পথে শ্রমজীবী মানুষের লক্ষ্য পূরণের, স্বপ্ন পূরণের লক্ষ্যে জীবন দাও, সেই জীবনটাই দিচ্ছি, সেই কাজটাই করে যাচ্ছি। আমাদের জীবন যাপন এই অংশের মানুষের জন্য একদম শুরু থেকেই সেই জীবন যাপন চলছে। এই অংশের মানুষের সঙ্গে আষ্টে পৃষ্ঠে আছি, ঘামে তাদের সুখে দুঃখে একসঙ্গে মিলেমিশে আছি। অবশ্যই তাদের কথা স্মরণ করে, তাদের কথা স্মরণ করে শুধু তাই নয়, স্মরণ করে আমাদের এই কৃষ্ণনগরের এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বহু নমস্য ব্যক্তির কথা নয়, যাদের আমরা দেখিনি, কিন্তু তাদেরও যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন, যেমন আমার মনে পড়ে হেমন্ত সরকারের কথা। তাদের সম্পর্কে আমরা প্রণাম জানাই। আমাদের এই শহরে খাদ্য আন্দোলনে যারা লড়াই করেছিলেন সেই শহীদদেরকে স্মরণ করি। 66 স্মরণ করি আমাদের এই শহরে অনন্তরী মিত্র, বসন্ত বিশ্বাস, আরবিন্দকে মহামন্ত্রীদেরকে স্মরণ করি এদের কথা। সেই কৃষক আন্দোলনে যারা নির্বিদ্রোহ করেছিল, সেই বীর সেনাদের যারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। আবার স্মরণ করি, আপনারা নিশ্চয়ই আপনি জানেন যে আমাদের কৃষ্ণনগর কলেজে প্রথম ইউনিয়ন জ্যাক ব্রিটিশের পতাকা আমাদের কলেজের ছেলেরা নামিয়ে দিয়েছিল। তৎকালীন আমাদের যারা পূর্বসূরীরা, এসব তো এদের আমরা দেখিনি, কিন্তু এদের পথেই সেই যে ধারাবাহিকতা, তাদেরই তো উত্তরসূরি আমরা। সেই ধারাবাহিকতা আমি মনে করি তাদের উত্তরসূরি, সেই জীবন এবং যাপন এই অংশের সঙ্গে থাকছি। আজকের লড়াই দেশপ্রেমের লড়াই, আজকের লড়াই জীবন বাঁচানোর লড়াই, আজকের লড়াই দুর্নীতি বিরোধী লড়াই, আজকের লড়াই কাজ কাম মজুরি, কাজ মজুরি এবং দুর্নীতি বিরুদ্ধে আজকের লড়াই। এগুলো চাই, সেই লক্ষ্য পূরণেই একেবারে 7টা বিধানসভা, প্রত্যন্ত গ্রামীণ এলাকা, শহরাঞ্চলের মধ্যে বস্তি এলাকা থেকে শুরু করে বিভিন্ন অংশের মানুষ যেখানে বসবাস করেন তাদের কাছে পৌঁছে এই বার্তায় আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কৃষ্ণনগর তথা নদিয়া জেলার সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য সব মিলে একটা জাতিকে, মানে একটা প্রজন্মকে ধরে রাখা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
গ্রামের মানুষের সিপিআইএম জেলা বন্ধুগণ, স্কুলটাকে